নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে উত্তেজনা। আদিবাসী কল্যাণ সমিতির ডেপুটেশনকে ঘিরে বহিরাগত ছাত্রীদের বাধা, সাংবাদিকদের হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় টিএমসিপি। নাগেশ্বরী ও কিলকোট চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে করা এফআইআর এর বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে বড় আন্দোলনের হুঁশিয়ারি পশ্চিমবঙ্গ চা বাগান মজদুর সমিতির। এই পরিপ্রেক্ষিতে একটি প্রতিনিধি দল আজ জলপাইগুড়ি পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন। জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে উত্তেজনা। আদিবাসী কল্যাণ সমিতির ডেপুটেশনকে ঘিরে বাধা বহিরাগত ছাত্রীদের, সাংবাদিকদেরও হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় টিএমসিপি। সোমবার জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে ঘটে গেল এক চাঞ্চল্যকর ও উত্তেজনাপূর্ণ ঘটনা। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা এক অধ্যাপকের হয়ে কলেজে ডেপুটেশন জমা দিতে গেলে হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও কলেজ কর্তৃপক্ষকে আগেই তাদের বিষয়টি জানানো হয়েছিল বলে জানা গিয়েছে। অভিযোগ, কলেজের কিছু বহিরাগত ছাত্রী তাদের বাধা প্রদান করে, এমনকি সাংবাদিকদেরও বাধা দেওয়া হয় এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এদিন খবর সংগ্রহ করতে গেলে কলেজের সিকিউরিটি গার্ড ও বহিরাগত ছাত্রীরা সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাদের ক্যামেরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। ছুটে আসতে হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশকেও। পরে আদিবাসী কল্যাণ সমিতির প্রতিনিধি দল কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠকে বসেন এবং সংশ্লিষ্ট অধ্যাপকের পক্ষে আনুষ্ঠানিকভাবে ডেপুটেশন জমা দেন। সমিতির পক্ষ থেকে জানানো হয় ওই অধ্যাপককে অন্যায়ভাবে শোকজ করা হয়েছে এবং তারই প্রতিবাদে তারা কলেজে ডেপুটেশন দিতে এসেছিলেন। অধ্যক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মিটে গেলেও যে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি তারা ও সাংবাদিকরা হয়েছেন তা একেবারেই মেনে নেওয়া যায় না। সমিতির নেতা রাজেশ লাকড়া বলেন, আমরা অত্যন্ত ভদ্রভাবে এসেছিলাম শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে একটি সমস্যার শান্তিপূর্ণ সমাধান চাইতে, কিন্তু আমাদের সঙ্গে এমন ব্যবহার করা হলো। বহিরাগত কিছু ছাত্রী আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অন্যদিকে তৃণমূল তথা আদিবাসী নেতা প্রধান হেমব্রম বলেন, প্রথমে শুনি ওরা বহিরাগত, পরে জানতে পারি তারা টিএমসিপি করে। আমরা রাজনীতি করতে আসিনি, একজন শিক্ষকের হয়ে কথা বলতে এসেছিলাম, আর আমাদের সাথে যেমন ব্যবহার করা হয়েছে সাংবাদিকদের সাথেও তাই। এটা লজ্জার। ঘটনার পর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে এক ছাত্রী আচমকাই কলেজ চত্বর থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে জানা যায় তারা সাংবাদিকদের হেনস্থা করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু প্রশ্ন উঠছে, এই বহিরাগত ছাত্রীরা কার অনুমতিতে কলেজ চত্বরে প্রবেশ করলো এবং কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছে? যদিও এদিনের মতো পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে কলেজে গভর্নিং বডির প্রেসিডেন্ট তপন মিত্র বলেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। সাংবাদিকদের যদি হেনস্থা করা হয়ে থাকে আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি। বহিরাগত কেউ এভাবে কলেজে ঢুকে গন্ডগোল করতে পারে না, বিষয়টি খতিয়ে দেখা হবে। আমার আদিবাসীদের উপরে অত্যাচার, আই 2 নম্বর আমার আদিবাসী মহিলাকে আমরা অপমানজনক হিনা বৈঠাই দেখান আর ইমাম দাদাগিরিকে দেখা আমরা দেখতে পাচ্ছি। সাংবাদিক আপনাদেরকে দেখাইছিল ছাত্র পরিষদের দোকান দিলকা মাঝি বিরসা ওরা আর ইমানদারদের খামিনকা উপরে সরকার মুতাবাদ লাইকে খামিনদারদের মানজা সুতে संगठन है हमिनका उठे एक पड़ी मका আর প্রতিবাদ করে লাগি আমি মান চিঠি দেখে আহি ইসরা নিয়ে আহি আজ বাদ করে আহি আমি মান চিঠি দেখে আহি ইমান জবাবে পার্টি করতে আসে না এখানে আমাদের জাতিগত আমাদের আদিবাসী। আপনি কেন বলতেছেন? কি বলবেন? আপনার মোবাইল নাম্বার এখতিয়ার আছে? হ্যাঁ, তাইলে আপনার কি মোবাইল নাম্বার এখতিয়ার আছে? উনাকে জাস্ট বলা হয়েছে আপনি পারমিশন নিছেন, বলে কি না পারমিশন কিসের? এটাকে মানা করছি, এরা জোর জবরদস্তি গেছে, বাস আমি কি আটকাইছি, বাস আর আমি কিছু বলতে চাই না। মোবাইল আমি নিতে জানি, উনি মিথ্যা কথা বলছে। মোবাইল নিতে যাচ্ছে এভাবে আটকাতে গেছি। না না, আটকাইছেন কেন? আমাকে এখান থেকে অর্ডার কে বলছে? কে অর্ডার দিয়েছে? কে অর্ডার দিয়েছে? ফোন করুন প্রিন্সিপাল কাছে কি নাম আপনার? কি নাম? ফোন করুন। ফোন করছে ওরা। চলো প্রিন্সিপাল কাছে। ভাই আপনার নাম কি? আপনার নাম কি? এই চলুন।
বলেছি যে আপনারা কিসের জন্য এসছেন, ওনারা বেকারণে আমাদের উপর চড়াও করছে এবং খুবই বাজে ব্যবহার করছে এবং রীতিমতো ওনারা আমাদের মানে উদ্ধত হয়ে আমাদের সাথে কথা বলেছেন। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বহিরাগত অবশ্যই, এনারা কোথা থেকে আসছে আমরা জিজ্ঞেস করেছি, স্যার আপনারা কোথা থেকে এসছেন, ওরা রীতিমতো আমাদের সাথে চড়াও হয়েছে, এটাই আমাদের বলার। বলছি যে সাংবাদিকরা 100 বার ঢুকতে পারবে, আপনারা বাধা দিলেন কেন? প্রিন্সিপাল ম্যাম আপনারা দুতরফা কথা শুনবেন, কারণ এরা এখানে কিছু জন আছে যারা কলেজকে কালিমা লিপ্ত করছে। আমরা স্টুডেন্ট, আমরাও জানি ভালো করে যে কে কালিমা লিপ্ত করছে। পিডি কলেজে সাংবাদিক ঢুকবে না, এটা কি ফতোয়া? না, আপনারা তাহলে প্রিন্সিপাল ম্যাডামের সাথে সেটা কথা বলেন। আপনারা কি আছে তো স্টুডেন্টরা কেন আটকাবে? প্রিন্সিপালের সাথে আমরা কথা বলে নেব। আপনারা তো বাধা দিচ্ছেন আমাদের, কেন? না না না, আমরা স্কুল কলেজ তারা তো চিঠি করে এসেছে। না না না, একদম না, আমরা দায়িত্ব না না না, আমরা দায়িত্ব নিচ্ছি না, এটা আপনাদের ভুল ধারণা, আমরা দায়িত্ব নিচ্ছি না। বাইরে থাকা অবস্থায় আমাকেও আপনারা ফোর্স করেছেন এবং কি পারপাসে এসেছেন বলে একজন সাংবাদিক কে আপনারা এই কৈফিয়ত জানার কি সাংবাদিক একটু বলে নি, 2-3 জন থেকে করিনি, কতটা ভিডিও আছে আপনারা ভিডিও দেখতে পারেন। আমরা ধাক্কা দিকে করিনি, আমরা স্টুডেন্টরা জাস্ট বলেছি যে আপনারা কে এসেছেন, ব্যাস এতটুকুই। এখন যদি আমরা সেটা তো সিকিউরিটি আছে, কলেজ করতে আমরা পড়াশোনা করছি স্যার, পড়াশোনা করতেই কলেজে এই দায়িত্ব অবশ্যই না। আজকে কথা বলেন না, না আমাদেরকে কেন দায়িত্ব দেওয়া হবে? তাহলে আপনি কেন আটকাতে? যেটা কি আপনারা মেনে নেন? খুব ভালোভাবে দেখেন। আমরা ওখানে সেফের জন্য ওনারা যেভাবে আমাদের চেয়ারে বসে বলল, ওনারা যেভাবে আমাদের বহিরাগতরা যেভাবে এসে আমাদের প্রতি পাকড়াও করেছে, যেভাবে ওদেরকে বলছে পারমিশন নিয়ে এসেছে, অবশ্যই জানি না আমরা পারমিশন, কিন্তু ওনারা এসে যেভাবে আমাদের সাথে বিতর্কে জড়াচ্ছেন, যেভাবে আমাদের সাথে আমরা বিতর্কে যাইনি। তাহলে আপনি বাধা দিলেন কেন? আপনারা কেন বাধা দিলেন? কেন বাধা দিলেন? আপনার অধিকার আছে বাধা দেওয়ার। কলেজে কোনো সংগঠন এই একজন স্টুডেন্ট হয়ে কি আপনি কোন ক্লাস? আপনি ক্লাসে যান না? আচ্ছা, আপনার নামটা আরেকবার বলুন তো। নামটা কি আছে? নামটা বলুন, কোন ক্লাস বলুন? হ্যাঁ, চিনি না, কিন্তু আমি শুনলাম যে ওরা তো পরিচয় দিচ্ছে যে ছাত্র, কিন্তু কারা সেটা আমি বলতে পারতেছি না। সেটা সাংবাদিক ভাইদের সাথে খুব দুর্ব্যবহার করেছে, এটা ঠিক না। এটা কলেজের মধ্যে কথা, আমরা আসছি, আমাদের সাথে খুব বাজে ব্যবহার করছে ওরা। টিএমসি দেখুন, এটা আমাদের জাতিগত একটা ঝান্ডা তো আমাদের জাতিগত করি, সংগঠন করি, বাজে ব্যবহার করছে। এইভাবে করলে কিন্তু মানে কি বলবো, আমাদের দিদিরও একটু বদনাম হয়ে যাবে যেভাবে চলতেছে। আর সবাই কথা বলুক না, সবাই রুল আসছে না, সাংবাদিক জায়গায় যেতে পারে। ওদেরকে যাভাবে করলো আমার সামনে, এটা ঠিক করেনি যে করছে। আর এইভাবে তো মানে মেয়েগুলা যদি বলবো যে টিএমসি ভাবে পরিচয় দিয়ে যেভাবে করতেছে, তাতে তো আমাদের দিদিরও বদনাম এবং আমাদের টিএমসি পার্টিরও বদনাম হচ্ছে। এরা আমরা তো শুনলাম, প্রথমে তো শুনলাম যে আমরা ছাত্রই, লাস্টে শুনতে পারলাম এরা তো বহিরাগত আসছে, এরা তো কলেজে পড়ে না। কয়েকজন বহিরাগত আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে, খুব বাজে। মানে কলেজটা মানে কোন জায়গায় আছে আর কোন জায়গায় যাচ্ছে, মানে খুব মুশকিল। এইভাবে চলতে গেলে তো আগামী দিনে মানে খুব মুশকিল হয়ে যাবে কলেজ। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রধান হেমব্রম, জলপাইগুড়ি কল্যাণ সমিতি ভাইস প্রেসিডেন্ট জেলা। আজকে দেখেন পশ্চিমবঙ্গ শান্ত পরিবেশ, সেইখানে কিছু মানে কি বলবো, ব্যাড এলিমেন্টরা, যারা অ্যান্টি সোশ্যালরা, তারা কখনো চায় না মানুষ ন্যায় বিচার পাক। তারা অবস্ট্রাক্ট করার চেষ্টা করছিল। প্রথম কথা আমাদেরকেও জিজ্ঞেস করছে যে তোমরা এতজন লোক কোথায় ঢুকবে, কেন যাবে, এতজন যাওয়া যাবে না। আমরাও চিনি না ওই মহিলাদেরকে বা ওই ইউথদেরকে, সেই ছাত্রী হোক কি বাইরেগত হোক, আমরাও চিনি না। কেন আমরা তো জলপাইগুড়ি মূলত শহরের বাসী নয়, আমরা চা বাগানের গ্রামের বাসী। তো ওখানেও আমাদেরকে বলছে, আমরা জিজ্ঞেস করলাম আপনার পরিচয়, তো তখন আমরা জানতে পারি কি উনি বলছে আমি প্রেসিডেন্ট। তাহলে কিসের প্রেসিডেন্ট? বলছে টিএমসিপির। তখন আমরা বললাম ভাই বোনরা দেখো, আমরা তো টিএমসিপি কোনো ইউনিয়ন করি না, কলেজে কোনো জায়গাতে আমরা কোনো ইউনিয়ন করি না। তা আমাদের সাথে ইউনিয়নের নিয়ে কি আলোচনা? আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, প্রিন্সিপালকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েই আমরা এসেছি প্রতিনিধিবর্গ আমরা কথা বলতে, একদম ডিসিপ্লিন মেনে, ডেকোরামটা মেনে, আইন মেনে। কলেজের একটা বিশৃঙ্খলা না হোক, শান্তি বজায় থাকুক, এটা শিক্ষা প্রতিষ্ঠান বলে আমরা সেভাবে হয়েছে। আপনার এইভাবে অস্টক করার আইন আপনাকে অধিকার দেয়নি। তখন ওরা বলছে না আপনারা আমাদের সাথে কথা বলতে। আমরা বললেন ভাই আমরা আপনাদের সাথে কথা বলবো না, প্রিন্সিপালকে আপনার ডাকুন, মানুষের সাথে কথা হলো। তখনই আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকদের ক্যামেরাগুলো কেড়ে নেওয়া হচ্ছে, সাংবাদিকদেরকে বিভিন্নভাবে তারা আটকানো হচ্ছে। এটা কিন্তু ডেমোক্রেসি নয়, এটা কি, এটা সুষ্ঠু পরিবেশ বলা যায়? টিএমসি করো না ভাই, আমরা তো কাউকে বাধা দিইনি, কিন্তু মানুষের ন্যায় বিচারটাকে
অধিকার যেটা পাওয়াবে সেইখানে অবস্ট্রাক্ট করে না। টিএমসির যে আজকে কার্যকলাপ ছিল আদিবাসী সমাজ কিন্তু খুব ভালোভাবে নেয়নি। আজকে আদিবাসী পরিষদ থেকে এরা এসছেন, এর পেছনে যে অভিযোগটা আমরা পাচ্ছি কলেজের 3-4 জন প্রফেসর, মূলত এরা সবাই মেল, এক-আধজন হয়তো ফিমেল আছে, এরা মিলে চাইছে প্রিন্সিপালকে তাড়াও। আর প্রিন্সিপালকে তাড়াতে বললে ক্লাসে যেতে হবে না। এই প্রিন্সিপাল খুব কড়া, প্রত্যেকটা ক্লাস উনি দেখেন, সংখ্যাটা খুব কম। এরা উস্কানি দিয়ে একটা গোলমাল পাকিয়ে কলেজটাকে অস্থির করে তুলতে চাইছে। আমি কাল ফিরেছি, আজকে আমি যখন শুনলাম এরা আসছেন আদিবাসী পরিষদ থেকে, আমিও ছিলাম, কথাবার্তা হলো। ওরা কিন্তু সমস্ত আলোচনার পরে বুঝতে পেরেছে যে ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা, একটা মিথ্যা উস্কানি দিয়ে এই জিনিসটা করা হয়েছে। রিপোর্টারদের আটকাবে, প্রেসকে আটকাবে, এরকম কোনো ইনস্ট্রাকশন কিন্তু ওদের দেওয়া নেই। তিনি বলছেন প্রিন্সিপাল ইনস্ট্রাকশন। না, ইনস্ট্রাকশন দেওয়া নেই। আমি বলছি ও একটু বুঝতে ভুল করেছে। বলা হয়েছে বহিরাগত যারা তাদের ঢুকতে দেবে না, বাইরের কোনো লোক এসে যেন গোলমাল করতে না পারে। আদিবাসী পরিষদের সাথে তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট করাই আছে, ওরা আজকে আসবে। সুতরাং মানে প্রেসকে আটকানোর কোনো ব্যাপার কিন্তু ছিল এবং দেখা গেল এটা ভাবা যায়, এটা মানে অকল্পনীয় ব্যাপার। একটা কলেজের লেডিস কমন রুম যেখানে মহিলা অধ্যাপিকারা থাকবেন, সেখানে বসে আছে বহিরাগত মেয়েরা, তো কল্পনাই করে। আমার জিনিসটা ঠিক নয়। আর আমি আবার বলছি, যদি প্রেসকে, মিডিয়াকে কেউ আটকে থাকে, অত্যন্ত অন্যায় করেছে। আমি দুঃখ প্রকাশ করছি এই কলেজের পক্ষ থেকে, এবং প্রেস মিডিয়ার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি যে ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটবে না, এই আশ্বাস আমি আপনাদের দিতে। আবর্জনা নিয়ে বিতর্ক, ওদলাবাড়ি হিন্দি হাই স্কুল এলাকায় সমস্যা বেড়েই চলেছে। দীর্ঘদিন ধরে ওদলাবাড়ি হিন্দি স্কুলের সামনে পড়ে থাকা আবর্জনা ঘিরে ক্ষোভ জমেছিল ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্কুলের সামনে জমে থাকা আবর্জনার কারণে একদিকে যেমন ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছিল, তেমনি সমস্যা বাড়ছিল পথচলতি মানুষজনেরও। শেষ পর্যন্ত পঞ্চায়েত সদস্য মোহাম্মদ আলাউদ্দিনের উদ্যোগে সরানো হয় স্কুলের সামনে নোংরা আবর্জনা। এতে খানিক স্বস্তি মিললেও নতুন বিতর্ক শুরু হয়েছে সেই আবর্জনা ফেলা নিয়ে। স্থানীয়দের অভিযোগ, স্কুলের সামনে থাকা সমস্ত ময়লা এবার ফেলে দেওয়া হয়েছে স্কুল লাগোয়া একটি যাতায়াতের রাস্তায়, যার ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে গ্রামের বহু মানুষ যাতায়াত করেন, কিন্তু এখন রাস্তা ভরে রয়েছে নোংরা আবর্জনায়। দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, কেন অন্য জায়গার আবর্জনা এই রাস্তায় ফেলা হলো? স্থানীয় বাসিন্দাদের দাবি, পঞ্চায়েত সদস্যের নির্দেশেই রাস্তার উপর ফেলা হয়েছে স্কুলের সামনের আবর্জনা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য মোহাম্মদ আলাউদ্দিন। তিনি বলেন, গ্রামের মানুষজনই বলেছিলেন হিন্দি স্কুলের সামনে জমে থাকা আবর্জনার পাশে কাদা রাস্তায় ফেলার জন্য, যাতে কাদা সমস্যা কিছুটা কমে। আমরা তাদের কথা মতোই কাজ করেছি, তবুও মানুষের যাতে সমস্যা না হয় তাই সেই রাস্তায় এখন বালি ফেলা হচ্ছে। তবে স্থানীয়দের একাংশ এখনো পঞ্চায়েতের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট হলেও পঞ্চায়েত সদস্যের দাবি, গ্রামবাসীদের দাবি মতো রাস্তার ওপর পাশের জায়গার মাটি ফেলা হয়েছে। জল লাগিয়েছেন, কাঁচরা লাগিয়েছি নোংরাগুলা। হ্যাঁ, নোংরা অসুবিধা হয় না আপনাদের? অসুবিধা তো এই যে যাওয়া আসি অসুবিধা, কাদা হয়ে আসেন, গরু নিতে অসুবিধা। হ্যাঁ, গরু নিয়ে লোক সব হাটে। এদিকে কারা ফেললো এটা? এই যে পঞ্চায়েত। আলাউদ্দিন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হুসেন। স্কুলের সামনে যে মাটিটা ছিল, এই মাটিটা কেন এখানে ডেঙ্গু হচ্ছে, মশামাছি তৈরি হচ্ছে। স্কুলের সামনে মাটি কিছু নোংরা ওদিকে ফেলছিলাম, 3-4টি মেয়েটা মাটি জল জমে থাকে, এদিকে অনেক গরু বাছুর চলাফেরা করে, চলাফেরা করে। তার ক্ষেত্রে মাটিটা ফেলার কারণে এটা কাদা হয়ে গেছে। এটা কি এখানকার লোক বলছে? এখানকার লোকও বলছে সেটা মাটিটা ফেলানো হয়েছে এখানটা। এই জায়গাটাতে অনেক জল জমে থাকে, সারা বর্ষায় জল জমে থাকে, তার জন্য এটা আমি অ্যাকশন প্ল্যানও উঠাই দিয়েছি। এই কাজটা কিছুদিনের মধ্যে কাজটা হবেই। এখন দেখা যাচ্ছে আপনার বালিও ফেলা হয়েছে। হ্যাঁ, বালুটা আমি ফেললাম, দেখলাম এখন আগে তো জল জমা ছিল, এই মাটিটা ফেলার পরে এখানে কাদা হয়ে গেল। কাদা হয়ে গেলো, মানুষ এত গরু বাছুর চলে, এত গরু এদিকে চলে, তার জন্য কাদাটা অতিরিক্ত হয়ে গেছে। তার জন্য আমি এই বালুটা ফেলাই দিলাম। এখন এটা ঠিক করে দেবে? এটাকে ড্রেসিং করে মিলাই দেবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন, মেম্বার এখানকার। এখানে তো নোংরা ফেলে রাস্তাটা বরবাদ করে দিল, যাওয়া আসার রাস্তা আমাদের এটাই। কবে ফেলছে এটা? এটা ফেলছে এটা বুধবারের দিকে। এখন কি অবস্থা? এখন তো অবস্থা জঘন্য অবস্থা। হাঁটাচলা করা যায়? হাঁটাচলা কোথায় করা যায়? যায় না। তো গন্ধ বেরোচ্ছে? গন্ধ, প্রচণ্ড গন্ধ। ওইদিকে জঙ্গল আইনে এদিকে ফেলাই দিয়েছে সব নোংরা। এই রাস্তা কি কাজে লাগে? এই রাস্তা লাগে, আমরা গরু নিয়ে যাই মাঠে, যাওয়া আসা করি, তার মধ্যে অনেক লোক আছে, পায়খানা করতে যাই আমরা এদিক দিয়ে। সামনে স্কুল আছে না? সামনে স্কুল আছে, সাইডে পার্ক আছে। গন্ধ বেরোচ্ছে? গন্ধ বাইর হচ্ছে প্রচণ্ড।
খারাপ ফেলছে এগুলো? এগুলো পঞ্চায়েত থ্রু থেকে ফেলাইছে। এটা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি রাস্তা বেড মিশালে দিয়ে ভালো করে দেব, পরিষ্কার করে দেব। আপনার নাম? আমার নাম সুজন রায়। রাস্তাটা আগে এরকম ভালো ছিল, এরা 2 পঞ্চায়েত মিলে এই রাস্তাটা এরকম মাটি ফেলাই দিল, ওখানকার নোংরাগুলা উঠায়। নোংরা ফেলছে না মাটি ফেলছে? নোংরা, এই যে এখানে নোংরাগুলা জমা হয়েছিল, যে কয়েকদিন আগে মিডিয়া করছিল, ওই মিডিয়া দেখাতে ওই নোংরাগুলা উঠায় এইখানে ফেলে দিছে। এখানে ফেলাতে বলছিল নাকি? এখন আমি উপপ্রধানের সঙ্গে কথা বলে আসলাম, এখন বলে ওদেরকে তো নদীতে ফেলার জন্য আমরা পয়সা দিছি, এই রাস্তার মধ্যে ফেলছে। এখন রাস্তার মধ্যে ফেলে দিছে। কি সমস্যা আছে এখানকার? এখানে এখন এদিক দিয়ে যাওয়া যায় না, মানে এখানকার মানে 90% লোক এই রাস্তা দিয়ে হাঁটে। কোথায় যায়? এখানে গরু ছাগল নিয়ে মাঠে চড়াইতে যায়, আর লাকড়ি আনতে যায়, প্লাস এখানে মোটামুটি 100-র মধ্যে 50 জনের বাড়িতে ল্যাট্রিন নেই। এদিকে যায় গরিব লোক, ল্যাট্রিন বানাইতে পারে না। এখন কি করবে? গন্ধ বেড়ে গেছে নাকি? পুরা গন্ধ, তো গন্ধর জন্য থাকা যায় না। বৃষ্টি হলে তো এদিকে মানে এতটুকু কাদা হয়ে যায়, হাঁটু অবধি কাদা হয়ে যায়। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এটা ধরুন সাফা হয়ে যায়, রাস্তার মতো রাস্তা হোক। রাস্তার মতন রাস্তা হোক, মিশালি ফেলাই দিলে ভালো হতো, লোকজনের সুবিধা হতো। মানে একদিকে ভালো করতে আর যে খারাপ। হ্যাঁ, ওদিক দিয়ে সাফা করে এই যে এই রাস্তার মধ্যে ফেলাই দিছে নোংরা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাবলু। আমি যাহাতো ওই পার্টের মেম্বার আছি এখন অবধি। আমাকে সবাই গ্রামের লোক আইসে বললো যে এখানে এই মাটিগুলো এখানে ফালাই দাও। আমি ওদেরকে বারবার করে বুঝাইলাম যে দেখেন এগুলো মাটি না, এগুলোতে কাঁচরাও আছে, মিক্সার আছে, এগুলো দীর্ঘদিন ধরে এখানে কাঁচরা হয়ে আছে বলে কমপ্লেন করে এগুলো ছাপা করানো হচ্ছে। ঠিক আছে, এরা কোনো না বুঝে যে আমাদের গরু বাছুর এইদিকে চলি, এদিকে ফালাই দাও কিছু, আমরা বুঝে নেবো ওইটা। ঠিক আছে, বলার পরে এখন ওনারা ওই মেম্বারের দোষ দিচ্ছে। ওই মেম্বার কখনো বলে নাই, উনি বারবার বলছে যে এখানে ফেলা যাবে না। মেম্বার নিজেই বলছে যে এখানে কোনোদিনও ফেলা যাবে না, এখানে ফেললে এগুলো নোংরা হবে, কাদা হবে। হ্যাঁ, সব কিছু বলতে ওরা বললো। কারা বলছে এগুলো? যেগুলো কালকে মানে নিউজে বলছে, ওরাই বলছে ফেলাইতে, আবার ওরাই পাল্টা নিউজ ইয়ে করছে, তো ওরাই বলছে ফেলতে। আজকে পাল্টি খেয়ে গেছে, আজকে ওরা পাল্টি খেয়ে বলতেছে আমরা এগুলো ফেলতে বলি নাই, মাটি ফেলতে বলছি। আচ্ছা, আপনি তো নিউজ করেন, তো দেখেন তো এখানে কোন জায়গায় মাটি আছে, সব তো কাঁচরা আছে। এগুলো কি কোনো জায়গায় মাটি আছে যে ফেলবে? এখানে কোনো মাটি নেই। তারা এমনটাই বলছেন, গতকালকে যে সমস্ত মাটি ফেলানোর এইখানে কথা, কিন্তু মাটি না ফেলায় যে সমস্ত নোংরা আবর্জনাগুলো সেগুলো ফেলানো হয়েছে। এখানে কোনো মাটি নেই যে মাটি উঠাবো আমরা, এখানে তো সব নোংরা ছিল, সবাই এখানে নোংরা করে রাখছে। ওই নোংরাগুলো সাফা করার জন্য একটা পাশে স্কুল আছে বলে আমরা সাফা করার জন্য কমপ্লেন করে এগুলো সাফা করাইছি। কিন্তু এগুলো নিয়ে আমরা ওই যে নদীতে ফেলাচ্ছিলাম, কিন্তু নদীতে ফেলাইতে না দিয়ে এরা কি বলছে, আমাদের এখানে 2-4 টলি ফেলাই দাও, ওটা ইয়ে হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, বসে যাবে, ওইটা আমরা বুঝে নেব। আমরা বারবার, ওই মেম্বার বলছিল যে এই এরিয়ার মেম্বার, সে বারবার বলছিল যে এগুলো ফেলা যাবে না, এগুলো ফেললে কাদা হয়ে যাবে, কিন্তু না, ওকে এইভাবে প্রেশার দিচ্ছে জবরদস্তি যে ফেলতেই হবে, আমাদের খুব অসুবিধা হচ্ছে। 21শে জুলাইয়ের শহীদ স্মরণ জলপাইগুড়ি জেলা কংগ্রেসের। আজ জেলা কংগ্রেসের উদ্যোগে জলপাইগুড়ি শহরের থানা মোড় এলাকায় রাজীব ভবনে 21শে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। 1993 সালের 21শে জুলাই জাতীয় কংগ্রেসের পতাকা হাতে নিয়ে যে সমস্ত যুবক কংগ্রেস কর্মীরা নিহত হয়েছিলেন তাদের শ্রদ্ধা জানিয়ে আজকে 21শে জুলাই পালন করল জেলা কংগ্রেস। আজকের এই শহীদ স্মরণে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত, জেলা যুব কংগ্রেসের সহসভাপতি নবেন্দু মল্লিক সহ অন্যান্যরা। আজকের শহীদ স্মরণের অনুষ্ঠানের বিষয়টি পরিচালনা করেন কংগ্রেস নেতা গৌতম দাস। নো ভোটার কার্ড নো ভোট, এই দাবিতেই যুব কংগ্রেসের কর্মীরা আন্দোলন করেছিলেন ওই সময়, আর সেই সময় 8 জন নিহত হয়েছিলেন পুলিশের গুলিতে। তারপর থেকে 21শে জুলাই প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় পালন করে কংগ্রেস। যে যারা প্রত্যক্ষভাবে যে সরকারি আধিকারিকরা এই বিষয়ের সাথে যুক্ত ছিলেন তারা পুরস্কৃত হয়েছেন, মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। আমি নামগুলি আজকের দিনে তাদের উচ্চারণ করতে চাই না। এমনকি যে তদন্ত কমিশন গঠিত হয়েছিল সেই তদন্ত কমিশনের রিপোর্ট 2017 সন থেকে তালাবন্দি হয়ে পড়ে আছে, সেটাও প্রকাশ্যে আসেনি। সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে সায়েন্টিফিক রিগিং রুখতে আইডেন্টিটি কার্ড, সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে ভোটের কথা বলে যারা আন্দোলনে সামিল ছিলেন, যারা আজকে কলকাতায় ভরাচ্ছেন, বিভিন্ন জায়গায় এমনভাবে কথা বলছেন যে
রামের জন্মের আগেই রামায়ণ তৈরি হয়ে গেছে, কারণ দলটা তৈরি হয়েছে 98-তে, আর 93-এর ঘটনা ওনাদের নিজেদের রাজনৈতিক দল বলে, রাজনৈতিক কর্মসূচি বলে চালিয়ে দিচ্ছেন। সেই মানুষগুলি তারা যখন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত বা পৌরসভার নির্বাচন হয়, যখন পশ্চিমবঙ্গে কোনো উপনির্বাচন হয়, যখন পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন হয়, ওনারা কিন্তু ছাপ্পা ভোট লুট করে সেই গণতন্ত্রকে, যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বচ্ছ ভোটের দাবিতে আন্দোলন করেছিলেন, সেটাকে ভুলণ্ঠিত করছেন। আমরা এইভাবে যা করি না। আমরা অত্যন্ত বিনম্র চিত্তে যে 13 জন আমাদের সহকর্মী, আমাদের কংগ্রেস কর্মী, আমাদের সাথী প্রাণ হারিয়েছিলেন, তাদেরকে স্মরণ করছি, তাদের আত্মার প্রতি শান্তি কামনা করছি এবং তাদের এই প্রতিবাদ থেকে আমরা অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে প্রতিবাদের রাস্তায় হাঁটছি, এটাই আমাদের বক্তব্য। তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ জলপাইগুড়িতে। আজ তৃণমূল কংগ্রেসের ডিস্ট্রিক্ট পুলকার অ্যাসোসিয়েশনের উদ্যোগে হোলি চাইল্ড বিদ্যালয়ের সামনে প্রতি বছরের মতো এবছরও 21শে জুলাই শহীদ দিবস পালন করা হয়। মূলত এদিন ডিস্ট্রিক্ট পুলকার অ্যাসোসিয়েশনের সভাপতি দীপঙ্কর বসুর নেতৃত্বে বিভিন্ন বিদ্যালয়ের চালক ও মালিক পক্ষকে নিয়ে 21শে জুলাই পালন করেন। আজকের এই দিনে যথাযোগ্য মর্যাদায় 13 জন শহীদকে তারা স্মরণ করেন এবং তাদের পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেন। এরপর 1 মিনিট নীরবতা পালন করা হয় 13 জন শহীদ স্মরণে। আজকে 21শে জুলাই, আজকে আমাদের 21শে জুলাই শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্কুল পুলকার অ্যাসোসিয়েশন থেকে। বললাম আপনারা 21শে জুলাই প্রতি বছরই পালন করে থাকেন, কিন্তু এইটা মূলত কংগ্রেস বলে তাদেরই অনুষ্ঠান, তাদেরই শহীদ স্মরণ, তৃণমূল এটা জোরদার করে। এখন ব্যাপার হচ্ছে, এটা যখন ঘটনাটা ঘটেছিল 1993 সালে, তখন আমাদের তৃণমূল ছিল না, কিন্তু আমাদের মমতা ব্যানার্জি সেই সময় ছিল। মমতা ব্যানার্জি স্পটে ছিল, মমতা ব্যানার্জির সামনে অনেক কিছু হয়েছে। মমতা ব্যানার্জি সেই জন্য মমতা ব্যানার্জির আদর্শে, মমতা ব্যানার্জি যারা এই 13 জন যে নিহত হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের উদ্দেশ্যে আজকে শহীদ দিবস পালন করছি। আজকে কংগ্রেসে যেহেতু ছিল, সেই সময় কংগ্রেস ছিল, কংগ্রেসও করছে, আমরা তৃণমূল ছিল, আমরা যারা কংগ্রেসে ছিলাম তারা হয়তো আজকে তৃণমূলে এসেছি, কিন্তু আমরা যারা শহীদ হয়েছে তাদের ভুলিনি। তাই শহীদদের প্রতি শ্রদ্ধার জন্য আমরা আজকে তৃণমূল থেকেই আমরা এটাকে শহীদ দিবস পালন করছি। আপনার নাম আর পরিচয়? আমি দীপঙ্কর বসু, পুলকার, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্কুল পুলকার অ্যাসোসিয়েশনের সভাপতি। পুলিশের তৎপরতায় ডাকাতির ছক বানচাল, মাটি গাড়ায় গ্রেপ্তার 5 দুষ্কৃতী। পুলিশের তৎপরতায় বড় সড় অপরাধমূলক ষড়যন্ত্রের ছক বানচাল হলো মাটিগাড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 5 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ। গতকাল গভীর রাতে মাটিগাড়া বাজার সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও ধরা পড়ে যায় 5 দুষ্কৃতী। ধৃতদের নাম সুরজ ছেত্রী, সতরঙ্গ মাহাতো, রাজু রাও, বিকাশ রায় ও অস্টিন রায়। এদের মধ্যে রাজু রায় ও বিকাশ রায় দার্জিলিং মোড় ও টিকিয়া পাড়ার বাসিন্দা, বাকি 3 জনের বাড়ি দাগাপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ধারালো অস্ত্র। ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে। তবে পুলিশি তৎপরতায় কিছুটা স্বস্তিতে এলাকাবাসী। বৃষ্টির পরিমাণ কম হওয়ার দরুন পাটের জাগ দিতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন পাট চাষিরা। ক্ষতির সম্মুখীন হতে পারেন কয়েক হাজার চাষি। এবছর পাটের উৎপাদন ভালো হয়নি। অন্যদিকে পাট পচানোর জন্য পর্যাপ্ত জল নেই। যদিও মাঝে মধ্যেই হালকা বৃষ্টি হয়েছে, তবুও পাট চাষিদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কারণ কয়েকদিন থেকে লাগাতার গরমের জন্য ডোবা বা ছোট জলা জায়গায় জল জমে নেই। বৃষ্টি হলেও পরিমাণ অনেকটাই কম, ফলে পাটকে পচানোর জন্য এই ধরনের ডোবাতে জল ভর্তির প্রয়োজন। কিন্তু লাগাতার গরমের কারণে সেই সমস্ত জায়গাগুলো শুকিয়ে গিয়েছে। যদিও মাঝে মধ্যেই হালকা বৃষ্টি হলেও তেমনভাবে পাট চাষিদের পক্ষে কোনো সুরাহার পথ পাওয়া যায়নি। এক পাট চাষি বলেন, বেশ কয়েকদিন থেকে লাগাতার গরমের কারণে পাট পচানোর কাজে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বৃষ্টি হলেও পরিমাণ অনেকটাই কম। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় এবছর পাট তেমন ভালো হয়নি, কারণ আবহাওয়া পাটের পক্ষে ছিল না। আর এখন পাট পচানোর জায়গা নেই। আগামী দিনে কি হবে তা বোঝা যাচ্ছে না।
বললাম কি কাজ করছেন এখন? পাট ছুলতেছি। পাট মানে পাট ছুলে আপনাদের লাভটা কি? লাভ কি এই যে ছোলাগুলা নিব। হ্যাঁ ছোলাগুলা নিব, পাট ছোলাগুলা। এতে রোজ কত টাকা হতে পারে বা কত ছোলা হতে পারে? কত ছোলা এই 12-13টা নেকাইতে পারি। আটি? এবছর পাটের ফলন কেমন? ভালোই। ভালো হয়েছে? আর শুঁয়াপোকার যেটা থাকে প্রতি বছর? শুঁয়াপোকা তো থাকেই। যে পাটের এবার পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? মানে পাটের পরিস্থিতি যা হয়েছে, কিন্তু পুকুরে তো জল নাই, পাট গড়াবে কী করে? পাট পচে যাচ্ছে, অত পাট শুকায় যাচ্ছে, এটাই হলো সমস্যা। আকাশে বৃষ্টি নাই, বৃষ্টি হতে চাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। ফলন কেমন হয়েছে পাটের? পাটের ফলন এবারে খুবই কম হয়েছে, বৃষ্টি ঠিক মতো হয় নাই এই জন্য। আর এখন যে পাট শুকানোর যে জন্য যে জলের প্রয়োজন, পাট তো মনে পুকুরে দেওয়া হচ্ছে কিন্তু জল নাই, কি করে জল দিবে? আকাশেও জল নাই, এখানে তো জলের কোনো ব্যবস্থা নাই যে ছেলে দিয়ে জল দিবে, সেরকম কোনো ব্যবস্থা। পাট শুকায় যাচ্ছে, পচে যাচ্ছে। মূল একটাই কারণ যে বৃষ্টি নেই, শুধু বৃষ্টি নেই, এটাই সমস্যা। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বৃষ্টিতে জলমগ্ন কলোনি, প্রধানের নিষ্ক্রিয়তার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসীরা। 1 ঘন্টারও বেশি সময় পথ অবরোধ করে রেখে ক্ষোভ উগরে দিল ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাইকেল মধুসূদন কলোনির বাসিন্দারা। প্রবল বৃষ্টির জেরে জল ঢুকে পড়েছে একাধিক বাড়িতে। প্রশাসনের তরফে তৎপরতা নেই, প্রধানের ভূমিকা নিয়েও উঠছে গুরুতর প্রশ্ন। বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিনের বৃষ্টিতে কলোনির রাস্তাঘাট এবং ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ে। বারবার পঞ্চায়েত প্রধান সুনিতা রায় চক্রবর্তীকে জানানো হলেও তিনি কোনো দায়িত্ব নেননি। উল্টে প্রধানের স্বামী রাজা চক্রবর্তীর বিতর্কিত মন্তব্যে আগুনে ঘি পড়ে। তিনি নাকি এলাকাবাসীকে বলেন, আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, কাজ করবে পঞ্চায়েত, আমি কিছু করব না। এই অপমানজনক ও দায়সারা মনোভাবে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। রাস্তা অবরোধ করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তারা। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের আশ্বাসে অবরোধ উঠে গেলেও ক্ষোভ এখনো প্রবল। পঞ্চায়েত সদস্য সুমি বিশ্বাসও প্রধানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, ফান্ড তো আমার বাড়িতে আসে না, আসে প্রধানের কাছে, অথচ তাকে ফোনে পাওয়া যায় না। সব সিদ্ধান্ত নেন তার স্বামী। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, যদি স্বামীকেই সবকিছু সামলাতে হয় তাহলে সুনিতা রায় চক্রবর্তী প্রধান হয়েছেন কেন? এলাকাবাসীর স্পষ্ট দাবি, তারা একটি নির্বাচিত প্রধানকে দায়িত্ব নিতে দেখছেন না, বরং তার স্বামী অঘোষিত ছায়া প্রধানের মতো ব্যবহার করছেন। এদিকে প্রবল চাপে পড়ে অবশেষে 4 জন শ্রমিক পাঠিয়ে জল পরিষ্কারের কাজ শুরু করেন প্রধান। যদিও তার বক্তব্য, লিখিত অভিযোগ পেলে আমি অবশ্যই খতিয়ে দেখতাম। এই মন্তব্যে পরিষ্কার, একটি জলমগ্ন এলাকায় মানুষের দুর্দশা সরাসরি দেখেও প্রধান কোনো পদক্ষেপ নেননি, কারণ অভিযোগ লিখিত ছিল না। প্রশাসনিক উদাসীনতা, দায়িত্ব জ্ঞানহীনতা এবং স্বজন পোষণের অভিযোগে বারবার প্রশ্নের মুখে পড়ছেন সুনিতা রায় চক্রবর্তী। এই ঘটনার পর স্পষ্ট, ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের নেতৃত্বের অবিলম্বে মূল্যায়ন জরুরি, না হলে দুর্ভোগ আরো বাড়বে। আমাদের ওই যে যা বানায় রাখছে ওইখানে বানায় রাখছে, জল যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা কত বছর থেকে বলতেছি, কোনো প্রধান পঞ্চায়েত কোনো কাজ করে না। আমরা কালকে অবরোধ করছি, এই জন্য আমাদের ওইটা পরিষ্কার করার জন্য আমরা আজকে অবরোধ করছি। জলে আমরা ডুবে আছি 2 দিন ধরে। মাইকেল ছটপুকুর জল বেড়ে গেছে, বাড়ি বাড়ি জল, সব প্রত্যেক বাড়িতে জল। এইভাবে আমরা ভুগছি। প্রধান কালকে আসছে, বলে পঞ্চায়েত করে, তোমাদের পঞ্চায়েত এসে পঞ্চায়েত কাজ করবে। পঞ্চায়েত বলছে আমি একা কি করবো। আজকে 10-12 বছর থেকে একই সমস্যা। যখন কোনো শোনা নাই, পুরা বাড়ি বাড়িতে পুরা জল, রাস্তায় জল, আমরা হাঁটু অব্দি জল। চেম্বার বানানোর পর থেকে আমরা
জলে ডুবতেছি। মালিকের কাছ থেকে ধান কেনার টাকা নিয়ে চম্পট দিয়েছিলেন এক ব্যক্তি। অভিযোগ পেয়ে তদন্তে নামে এনজিপি থানার পুলিশ। অবশেষে অভিযুক্তকে রাজস্থান থেকে গ্রেপ্তার করা হয়। আজ জলপাইগুড়ি জেলা আদালতে অভিযুক্ত আজাদ পণ্ডিত ভানিরামকে পাঠিয়ে নিজেদের হেফাজতে নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। সেবাক রোডের বাসিন্দা নরেশ আগরওয়ালের ফুলবাড়িতে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। সেই প্রতিষ্ঠানে কাজ করতেন ভানিরাম। আশেপাশের জেলাগুলি থেকে সরকারি ও বেসরকারি বাজারে ধান ক্রয় করে আনাই কাজ ছিল তার। নরেশের অভিযোগ, ধান কিনে নিয়ে আসার জন্য সংস্থার তরফে ভানিরামকে অগ্রিম টাকা দেওয়া হতো। গত জুন মাসে 2 দফায় 5,80,000 টাকা নিয়েও ধান কিনে আনেনি ভানিরাম। এমনকি নিজের মোবাইল ফোন হারিয়ে যাওয়ার বাহানায় সংস্থার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ভানিরাম। ভানিরাম রাজস্থানের হনুমানগড় জেলার রাউতাসার থানা এলাকার বাসিন্দা। বছর কয়েক থেকে রানীডাঙ্গাতে শ্বশুরবাড়ির কাছে বাড়ি ভাড়া থাকলেও কাজ করতেন শিলিগুড়ির খালপাড়া নয়া বাজারে। বিগত বছরের নভেম্বর মাসে নরেশের সংস্থায় কাজে যোগ দেন তিনি। নরেশের কথায় কর্মীরা খোঁজ করতে গিয়ে ভানিরামের শ্বশুরবাড়ি থেকে জানতে পারেন 14 জুন ঘরের জিনিসপত্র সহ স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে গিয়েছেন তিনি। সেই ঘটনা তদন্তে নেমে গত 12 জুলাই পুলিশ জানতে পারে ভানিরাম রাজস্থানে রয়েছে। এরপর 14 জুলাই সাব ইন্সপেক্টর ছবিলাল রায় সহ 3 জনের একটি দল রাজস্থানের জন্য রওনা দেয়। ঠিকানা পেলেও ভানিরামের চেহারা না চেনার কারণে সমস্যায় পড়তে হয় পুলিশ দলটিকে। এজন্য সন্দেহের তালিকায় থাকা বাড়িটির বাইরে গোপনে ঘোরাফেরা করতে থাকে পুলিশ দলটি। গোপনে ভানিরামের রাস্তায় চলাফেরার ছবি ও ভিডিও তোলা হয়। সেই ছবি এনজিপি থানার পুলিশকে পাঠানো হলে পুলিশ নরেশকে সেসব দেখায়। নরেশ শনাক্ত করেছে জানতে পেরে সেই বাড়ি থেকে বৃহস্পতিবার ভানিরামকে গ্রেপ্তার করা হয়। সেদিনই স্থানীয় আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডের আবেদন করে পুলিশ। এরপর আদালতের নির্দেশে ভানিরামকে নিয়ে রওনা দিয়ে এদিন শিলিগুড়ি পৌঁছায় পুলিশের দলটি। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো উত্তরা ক্লাবে। উত্তরা ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি কেরানীপাড়ায় অবস্থিত উত্তরা ক্লাবে। এই শিবিরটিতে আজ অসংখ্য মানুষ এসে তাদের শরীরের বিভিন্ন সমস্যার চিকিৎসা করিয়ে যান বিনামূল্যে। মূলত ব্লাড সুগার টেস্ট, ইসিজি সহ অন্যান্য পরীক্ষা বিনামূল্যে এখানে করা হয়। উত্তরা ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কাজের সাথে সাথে এবার স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলো। আজকে আমরা পিয়ারলেস হসপিটাল এবং উত্তরা ক্লাবের যৌথ উদ্যোগে একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। জনস্বার্থ জনসচেতনতা হিসেবে আমরা এটা তুলে ধরেছি। কী কী চিকিৎসা হচ্ছে এখানে? আমরা ফ্রি ব্লাড সুগার টেস্ট হচ্ছে এবং তার সাথে ব্লাড প্রেশার এবং ইসিজিটাও বিনামূল্যে পরিষেবা দেওয়া হচ্ছে। প্রতি বছর হয় এটা? প্রতি বছরই আমরা নিত্য নতুন কর্মসূচি আমরা উদ্যোগ গ্রহণ করে থাকি। যেরকম ব্লাড ডোনেশন ক্যাম্পও আমরা করেছি এর আগে আরও চক্ষু পরীক্ষা শিবিরের আমরা আয়োজন করেছি। তো এবারে এটা আমরা পিয়ারলেস হসপিটালের উদ্যোগেই প্রথম এবং ভবিষ্যতে আশা করছি যে আমরা আরও ক্যাম্প করার চেষ্টা করব। উত্তরা ক্লাব, কেরানীপাড়া, জলপাইগুড়ি। সীমন্ত বণিক। চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে করা এফআইআর এর পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে বড়সড় আন্দোলনে নামার হুমকি পশ্চিমবঙ্গ চা বাগান মজদুর সমিতির। সোমবার পশ্চিমবঙ্গ চা মজদুর কমিটির একটি প্রতিনিধি দল জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের সাথে দেখা করে। উল্লেখ্য 18 মে 2025 তারিখে কমিটির কানুন মানো অভিযানের আওতায় নাগেশ্বরী চা বাগান এবং কিলকোট চা বাগানের শ্রমিকেরা মেজেলি থানায় বাগান ব্যবস্থাপকের বিরুদ্ধে হাজার হাজার এফআইআর দায়ের করেছিল। শ্রমিকেরা অভিযোগ করেছিলেন যে বাগান ব্যবস্থাপক পিএফ এর টাকা কেটে নিচ্ছেন কিন্তু জমা দিচ্ছেন না, যার ফলে শ্রমিকদের ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে। এদিন প্রতিনিধিরা জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের সাথে দীর্ঘ আলোচনা করে দায়ের করা অভিযোগগুলি সম্পর্কে কথা বলেন। এই প্রসঙ্গে চা বাগান মজদুর সমিতির সেন্ট্রাল কমিটির সদস্য কিষান খেরিয়া জানান, পুলিশ সুপারের সঙ্গে আলোচনাটি খুব ভালো হয়েছে, ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা মেটেলি থানায় কানুন মানো অভিযানের আওতায় মামলা দায়ের করেছি। জেলা পুলিশ সুপার জলপাইগুড়ি এই আশ্বাস দিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশা করছি যে শ্রমিকদের বকেয়া পিএফ এর টাকা যত তাড়াতাড়ি সম্ভব জমা হবে। প্রতিনিধিরা বলেছেন যে শ্রমিকদের ওপর যে অর্থনৈতিক অত্যাচার করা হচ্ছে তা আমরা আর সহ্য করব না। सभी को जोहार और नमस्कार। आज हम लोग एसपी ऑफिस आए थे। 18 मई 2025 को कानून मानो अभियान के तहत
मेटली पुलिस स्टेशन में हम लोगों ने हज़ारों कंप्लेंट दायर किया था, जिसमें दोनों चाय बागानों में पीएफ का पैसा काटा जा रहा है, लेकिन पीएफ का पैसा जमा नहीं हो रहा है। तो इसी विषय को लेके, क्योंकि ये एक क्रिमिनल ऑफेंस है, इसको लेके हम लोगों ने कंप्लेंट दायर किया था। तो उसी के संदर्भ में आज हम लोग जिला के जो एसपी साहब है उनसे मिले, उनसे बातचीत हुई। हमारे एडवोकेट साहब भी हम लोग के साथ में थे और बात बहुत अच्छी बात हुई है। और जैसे कि चर्चा हुई है कि आने वाले दिनों में जो भी कानूनी कार्रवाई होना चाहिए वो ज़रूर होगा। और पीएफ का जो हमारा जो आंदोलन है पश्चिम बंगाल चाय मजदूर समिति का, जो कि एक इंडिपेंडेंट ट्रेड यूनियन है, उसका जो आंदोलन है मजदूरों के लिए, मजदूरों के पीएफ के लिए, वो लगातार जारी रहेगा। तो इसी विषय में आज हम लोग यहाँ पे आए हुए थे और आने वाले दिनों में हम लोग हर एक बागान में ये पीएफ जमा करने की जो आंदोलन है उसे हम लोग জারি রাখেंगे। ধন্যবাদ। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শ্রাবণী মেলা উপলক্ষে হাজার হাজার ভক্ত পায়ে হেঁটে জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন। তিস্তা থেকে জল সংগ্রহ করে দেবাদিদেবের মাথায় ঢালার জন্য রওনা দিলেন তারা। শ্রাবণী মেলা উপলক্ষে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে জল ঢালতে রবিবার রাতে হাঁটা পথে ভক্তদের ঢল নামল। তিস্তা নদীতে স্নান করে জল্পেশ মন্দিরের পথে 8 থেকে 80 ভক্তরা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু ভক্ত জলপাইগুড়ির মরিচবাড়ি এলাকায় তিস্তা সেতু সংলগ্ন তিস্তা নদীতে জড়ো হলেন। পরিদর্শনে জেলা পুলিশ সুপারের পাশাপাশি অন্যান্য আধিকারিকেরা। পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1.1 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে উত্তেজনা, আদিবাসী কল্যাণ সমিতির ডেপুটেশনকে ঘিরে বহিরাগত ছাত্রীদের বাধা, সাংবাদিকদের হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় টিএমসিপি। নাগেশ্বরী ও কিলকোট চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে করা এফআইআর এর বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে বড় আন্দোলনের হুঁশিয়ারি পশ্চিমবঙ্গ চা বাগান মজদুর সমিতির। এই পরিপ্রেক্ষিতে একটি প্রতিনিধি দল আজ জলপাইগুড়ি পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।